So, good evening, friends. Hope I am audible and visible to everyone. প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ তো? ওকে। তাহলে আজকে আমরা প্রেসি রাইটিং আমরা একটা প্রেসি রাইটিং প্র্যাকটিস করে নেব। দেখব যে প্রেসি লেখার কৌশলগুলো কি, কি এবং কি কমন এরর্স গুলো আমরা প্রেসি থেকে করে ফেলি। আমরা একটা লাইভ প্রেসি রাইটিং করে আমরা কিন্তু জিনিসটাকে সম্পূর্ণ A to Z অফ প্রেসি রাইটিং আজকের ক্লাসে কিন্তু মোর অর লেস বুঝতে পারব। তোমরা জানো যে প্রেসি রাইটিং এর উপর 40 নম্বর আমাদের বরাদ্দ রয়েছে ডব্লিউবিসিএস মেইনসে, এবং যদি ঠিকঠাক ভাবে লিখতে পারো, মানে ইনফ্যাক্ট আমাদের যে অন্য টপিকস গুলো রয়েছে ডব্লিউবিসিএস মেইনস ইংরেজিতে, ফর এক্সাম্পল আমার রয়েছে লেটার রাইটিং রয়েছে, ঠিক আছে, লেটার রয়েছে, রিপোর্ট রয়েছে, আহ, আর একদিকে রয়েছে প্রেসি রয়েছে, একদিকে রয়েছে ট্রান্সলেশন রয়েছে, ঠিক আছে। এইবার এখানে লেটার, রিপোর্ট, তারপরে কম্পোজিশন, এই এই সব মিলিয়ে একটা পার্ট, ঠিক আছে, আর প্রেসি আর ট্রান্সলেশন একটা পার্ট, প্রত্যেকটাতে 40 নম্বর। আমার যেটা বলার বক্তব্য যে এইখানে এই প্রেসি আর ট্রান্সলেশনের যে 40 নম্বর থাকে, 40-40, এখানে কিন্তু এক্স্যাক্টলি 40-এর খুব কাছাকাছি যাওয়া যায়, মানে মোর দ্যান 35 তুমি এইখানে স্কোর করতে পারো। হ্যাঁ, মানে এই দুটো হচ্ছিল সব থেকে স্কোরিং জায়গা যদি ঠিকঠাক ভাবে করো। লেটার, রিপোর্ট, কম্পোজিশন মানে অনেকটা তোমার কন্টেন্টের উপর, অনেকটা তোমার গ্রামাটিক্যাল সেন্টেন্স কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখানে নম্বর কাটার সুযোগ থাকে অনেক, এই সব জায়গায় নম্বর মানে ইচ্ছে মতো নম্বর দিতে পারে আর কি, কাউকে বেশি দিল, কাউকে কম দিল, এরকম। বাট এই প্রেসি এবং ট্রান্সলেশন যদি মানে নিখুঁত করতে পারো, তাহলে অঙ্কের মতো, তাহলে কিন্তু মানে 40-এ আউট অফ 40ও কিন্তু তুমি পেতে পারো। হ্যাঁ, সো এই দুটো হচ্ছিল প্রচন্ড স্কোরিং জায়গা, এবং এই দুটো জায়গাতেই কিন্তু আমাদের গলদ হয়, মানে ম্যাক্সিমাম আমরা ভুল ভ্রান্তি এই দুটো জায়গাতেই আমরা ম্যাক্সিমাম করে থাকি। এইবার প্রেসি রাইটিং এর উপর যে পার্টটা, সে পার্টটা আমরা দেখতে গিয়ে আমরা আজকে একটা লাইভ প্রেসি দেখে নেব। তোমাদের লিখতে হবে না, জাস্ট দেখো যে জিনিসটা কিভাবে করা হয়, প্রেসিটা সিস্টেমটা দেখে নাও। হ্যাঁ, সো আমরা দেখো অনেক টেকনিক ফেকনিক এখানে বলা আছে। আমি যেটা মানে একমাত্র বোঝাবো যে অনেক জায়গায় অনেক রকম রুল, সে হ্যান ত্যান অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা রুলস গুলো পরে দেখবো যে কিভাবে কি লিখতে হয়, কিভাবে করতে হয়, তোমরা প্রত্যেকেই জানো যে কিভাবে করতে হয়। আমরা ফার্স্ট একটা প্রেসি নিয়ে, আমরা প্রথম প্রেসিটা যখন পাবে, প্রেসির কিছু কোর ফান্ডামেন্টালস আছে, ঠিক আছে, প্রেসির কিছু কোর ফান্ডামেন্টালস আছে। প্রথমে তোমাকে যেটা দেখতে হবে, মানে ইম্পর্টেন্ট ফান্ডামেন্টালস গুলো, সেটা হচ্ছে হলো এই যে 1/3 রুল বলে যে জায়গাটা লেখা রয়েছে, এই 1/3 রুলটা তোমাকে ফলো করতে হবে। হ্যাঁ, আহ, একটা প্রেসি পেয়েই প্রথমে সেখানে যত ওয়ার্ডস রয়েছে তোমাকে ঠিক 1/3 এর ভেতরেই কিন্তু রাখার চেষ্টা করতে হবে। 10% প্লাস মাইনাস এদিক ওদিক হয়, মাইনাস হলে ক্ষতি নেই প্রেসির ক্ষেত্রে, 10% মোর ওয়ার্ডস যদি হয়ে যায় তার বেশি, তাহলে কিন্তু নম্বর কাটা যায়, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে হলো তোমাকে প্রেসিটাকে থার্ড পার্সনে কিন্তু রাখতে হবে। হ্যাঁ, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এইটা কিন্তু ইউজ করলে হবে না, আমি তুমি এই ব্যাপারটা ইউজ করলে হবে না। তোমাকে অলওয়েজ থার্ড পার্সন, ইদার ইউজিং প্রোনাউন্স অথবা অথার্স ওপিনিয়ন, ঠিক আছে, সেই পার্টটা কিন্তু তোমাকে রাখতে হবে সবসময়, প্রেসিটাকে থার্ড পার্সনে তোমাকে করতে হবে। ইন জেনারেল তোমাকে পাস্ট টেন্সে প্রেসিটাকে রাখতে হবে ইন জেনারেল। মানে এটা আমি জেনারেল কেন বলছি, কিছু কিছু ইউনিভার্সাল ট্রুথ আছে, দ্য সান রাইজেস ফ্রম ইস্ট, ঠিক আছে, সেই রকম ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই টেন্সটাই ইউজ করতে হবে। আদার দ্যান দ্যাট এই পাস্ট টেন্সে কিন্তু পুরো প্রেসিটাকে তোমাকে রাখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট পার্টটা, প্রেসিটাকে পুরো একটা সিঙ্গেল প্যারাগ্রাফে আমরা করার চেষ্টা করি, এবং এই যে 4-5টা ব্যাপার বললাম, এর মধ্যে থেকে লাস্ট পার্টটা হচ্ছিল ইনডিরেক্ট স্পিচ। হ্যাঁ, মানে প্রেসিটা যদি ডিরেক্ট স্পিচে থাকে, তাহলে সেটাকে সবসময় তোমাকে ইনডিরেক্ট স্পিচে করে প্রেসিটাকে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। মোর অর লেস মানে হাজার হাজার রুল আছে জানো তো, মানে এই রুল সেই রুল, অত কিছু ধার ধেরো না। মোর অর লেস এই 1/3 বা 1/3 একটা সিঙ্গেল প্যারাগ্রাফে করতে হয়, একদম সোজা।
থার্ড পার্সনে লিখবে, ইনডিরেক্ট স্পিচে লিখবে, পাস্ট টেন্সে লিখবে, গ্রামেটিক্যাল দিক থেকে দেখতে গেলে এই পার্টটা, ঠিক আছে? আচ্ছা, যে কোনো রকম এক্সাম্পলস এবং অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ এবং এক্সাম্পলস এই দুটো জিনিস কেটে দেবে, অ্যাভয়েড করবে। মানে মানে একটা লাইন ধরে নাও, একটা এক্সাম্পল সেন্টেন্স হিসেবে দেয়া আছে, মানে একটা প্রেসিতে ধরে নাও 8টা সেন্টেন্স দেয়া আছে, তার মধ্যে দুটো সেন্টেন্স হচ্ছিল এক্সাম্পল সেন্টেন্স। সো এক্সাম্পল সেন্টেন্স গুলোকে ডিলিট করে দেবে, মানে ওটার করার কোনো দরকার নেই। হ্যাঁ, প্রেসিতে এক্সাম্পল সেন্টেন্স হয় না। এবং অ্যাডজেক্টিভস গুলো সরানোর চেষ্টা করবে, তাতে প্রেসিটা ছোট হয়ে আসবে। আনলেস অ্যান্ড আনটিল এই অ্যাডজেক্টিভটা ইজ এ পার্ট অফ দি কোর থিম, অথবা তোমাকে ওই লাইনটার সারমর্ম করতে গিয়ে অ্যাডজেক্টিভটাকে রাখতে হচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে হলো মোর অর লেস জেনারেল রুলস। আমরা এই এরার্স যখন করব, মানে একটা প্রেসি লিখে আমরা কিভাবে এক্সামিনার এরার শিটটা দেখে, সেই পার্টটাও আমরা কিন্তু দেখে নেবো আজকের সেশন। তাহলে আমি বেশি রুলের মধ্যে না গিয়ে আমি আজকে একটা প্রেসি দেখাচ্ছি। এই প্রেসিটি তোমাদের দেয়া হয়েছিল কিছুদিন আগেই, মনে হয় গত সপ্তাহে এই প্রেসিটি দেয়া হয়েছিল। 11ই ডিসেম্বর আশা করি প্রেসিটি দেয়া হয়েছিল, এবং অনেকেই প্রেসি করে পাঠিয়েছো। হ্যাঁ, কিন্তু আমি আগে দেখাই যে প্রেসি করার সিস্টেমটা কি, অথবা প্রেসিটা কিভাবে করবে, অ্যাপ্রোচ কিভাবে করবে, সেটা ফার্স্ট বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রেসিটা দেখো, এই বাদিকটা হচ্ছে হলো প্রেসিটা। আমি প্রত্যেককে বলবো এই প্রেসিটাকে, এই যে পুরো প্রেসিটা দেয়া রয়েছে, একবার চোখ বুলিয়ে নাও। আমি 5 মিনিট সাইলেন্ট থাকছি, তোমরা একবার চোখ বুলিয়ে নাও প্রেসিটাকে। জাস্ট হ্যাভ এ ফার্স্ট হ্যান্ড রিডিং, একবার চোখ বুলিয়ে নাও। হ্যাঁ, জাস্ট হ্যাভ এ ফার্স্ট হ্যান্ড রিডিং অফ দ্য প্রেসি। ওকে, সো আশা করি তোমরা প্রেসিটি একবার চোখ বুলিয়ে গেছো যে এটা কি লিখতে হবে। এটা ডব্লিউবিসিএস এরই এটা প্রেসিটি এসেছিল, আমার মনে পড়ছে না কোন সালে এসেছিল। 127 ওয়ার্ডের এই প্রেসিটি, 127 ওয়ার্ডস এর প্রেসিটি, ঠিক আছে? আচ্ছা, প্রেসিটি হাতে পেয়ে, প্রেসিটি হাতে পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসিটি পড়ার স্টেপ, মানে কতগুলো স্টেপে একটা প্রেসি করতে হয়, সেই পার্টটা আগে বুঝে নাও। হ্যাঁ, একটা প্রেসি যখন হাতে পাবে, সেই প্রেসিটির কিছু প্রি ওয়ার্ক বলে কিছু সেশনস আছে। তোমরা এই প্রি ওয়ার্কটা, মানে কাউন্ট অরিজিনাল ওয়ার্ডস, জেনারেলি এক্সামে দেখবে এই রকম ভাবে, এক্সামে যদি অরিজিনাল ওয়ার্ডটা দেয়া থাকে, যে 127 ওয়ার্ডের প্রেসিটি যদি লেখা থাকে, হ্যাঁ, এটা ডব্লিউবিসিএস মেইনস 2020-তে এসেছিল। এই 127 ওয়ার্ড, কত ওয়ার্ডটা যদি লেখা না থাকে, তাহলে তোমাকে কিন্তু প্রথমে অরিজিনাল ওয়ার্ডস কটা আছে সেটা কাউন্ট করতে হবে, ঠিক আছে? এবং কাউন্ট করতে গিয়ে দেখবে যে তোমরা এই প্রথম লাইনটি খালি কাউন্ট করবে, ফার্স্ট লাইনটি। হ্যাঁ, মানে ধরে নাও ফার্স্ট লাইনটিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে, এবং কটা লাইন আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা লাইন আছে, ঠিক আছে? সরি, 11টা ওয়ার্ড ইন্টু 12টা লাইন, 11 ইন্টু 12 মানে এখানে 120, 132,
ঠিক আছে? মানে রাফ রাফ দেখো 127 ওয়ার্ডের কাছাকাছি তোমার কাউন্টটা এসছে। এক্সাক্ট কাউন্ট করার কোনো দরকার নেই। এবার 132 ডিভাইডেড বাই 3 মানে তোমাকে মোর অর লেস 45 ওয়ার্ডের মধ্যে কিন্তু এই প্রেসিটিকে রাখতে হবে। তুমি বুঝে গেলে। হ্যাঁ, তার মানে প্রি ওয়ার্কের মধ্যে পড়ে যে তোমাকে কাউন্ট অরিজিনাল ওয়ার্ডস করতে হবে। যদি লিখে দেয় তাহলে করার দরকার নেই। আর ওয়ার্ড লিমিট, তোমার প্রেসিটির ওয়ার্ড লিমিট কত হবে 1/3 করে, সেটা তুমি এক্স ওয়ার্ড লিমিট সেই পার্টটা তুমি খাতার কোনায় এক জায়গায় প্রশ্নপত্রের কোনায় লিখে নিবে যে আমাকে 50 ওয়ার্ড, আমাকে 45 ওয়ার্ড, এতগুলো ওয়ার্ডের মধ্যে আমাকে প্রেসিটি সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে যেহেতু আমাদের 127 ওয়ার্ড আমাদের রয়েছে এখানে, তাই জন্য আমাকে প্রেসিটি কিন্তু 45টা ওয়ার্ডের মধ্যে 1/3 শেষ করতে হবে। তার মানে প্রি ওয়ার্কে তোমার টার্গেটের পার্টটা তুমি ঠিক করে নিলে। ঠিক আছে? নেক্সট যেটা, সেই পার্টটা হচ্ছিল স্টার্ট অ্যান্ড লুপ। ঠিক আছে? তুমি শুরু করলে প্রেসিটি করা। প্রেসিটি হাতে পেয়েই প্রথমে পড়তে যাবে না, প্রথমে প্রি ওয়ার্কটা করে নিলে। হ্যাঁ, প্রি ওয়ার্ক করার সময় একটু চোখ চলে যায়, সেটা অ্যাভয়েড করতে পারবে না। এইবার তুমি প্রথম রিডিংটি স্টার্ট করলে। ফার্স্ট রিডিংটি একটু আস্তে আস্তে করবে। হ্যাঁ, তুমি জানো যে বুঝতে পারছি, তুমি ফার্স্ট রিডিংটি আস্তে আস্তে করবে যাতে মানেটা তুমি গ্রাস্প করতে পারো। যে প্রেসিটির একটা সেন্ট্রাল থিম আছে, সেই থিমে কি বলতে চাইছে সেই পার্টটা মানে প্রথম রিডিংটা দিয়ে মোর অর লেস একটু আন্দাজ করো যে প্রেসিটি তোমায় বলতে কি চাইছে, অথার কি বলতে চাইছে। ঠিক আছে? আচ্ছা, প্রথম রিডিং করার পর কিন্তু থেমে থেকো না। ঠিক আছে? প্রেসিতে হাত দিও না, তুমি আরেকবার রিডিং করো। ঠিক আছে? এইখানে তুমি দেখো এইখানে 6খানা লাইন আছে। এই 6টা কি 5টা লাইন পড়তে প্রথম রিডিং এ তোমার ম্যাক্সিমাম 1 মিনিট সময় লাগবে কি 1.5 মিনিট সময় লাগবে। 1 মিনিট অথবা 1.5 মিনিট তোমার সময় লাগতে পারে। কিংবা প্রথমটা পড়তে গিয়ে তোমায় 2 মিনিট সময় লাগলো। কিছু কিছু জায়গায় যেখানে তুমি বুঝতে পারছো না মানে সেই জায়গাগুলো তুমি আন্ডারলাইন করে দিলে। মানে ধরে নাও আমি এখানে একটা জায়গা বুঝতে পারছি না, স্ট্যাটিক কথাটির মানে কি আমি বুঝতে পারছি না, গোল করে রাখলাম। ঠিক আছে? এটা হচ্ছিল ফার্স্ট রিডিং এর কাজ। সঙ্গে সঙ্গে একটা ব্রেথ নিয়ে, যে একটা নিঃশ্বাস নিয়ে, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তুমি আবার সেকেন্ড রিডিং এ নেমে পড়লে। এইবার এই সেকেন্ড রিডিং করার সময় কিন্তু তুমি আবার একটু স্পিড বাড়িয়ে তুমি সেকেন্ড রিডিংটাও আবার তুমি 1.5-2 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিও। ঠিক আছে? 1.5-2 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিও। থার্ড যেটা করবে সেটা হচ্ছে হলো, দিস স্টেপ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, নাম্বারিং অফ ইচ লাইন। মানে এইখানে দেখো, আমি যখন এই প্রেসিটিকে আমি ভাগ করেছি, দেখো এইখানে আমি প্রেসিটিকে বাঁদিকে আমি এক একটা পার্ট আমি নাম্বার সেন্টেন্সকে নাম্বার করে দিয়েছি। 1 নম্বর সেন্টেন্স, 2, 3 নম্বর সেন্টেন্স, 4 নম্বর সেন্টেন্স, 5 নম্বর সেন্টেন্স, এরকম ভাবে 5টা সেন্টেন্সে আমি নাম্বার করে দিয়েছি। তোমার পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু এরকম আলাদা আলাদা ভাবে লেখার দরকার নেই। তুমি পরীক্ষার প্রশ্নপত্রে এইটা যখনই পাবে, এইখানে তোমার সেন্টেন্সটি শেষ হচ্ছে, তুমি একটা দাগ কেটে দিলে। তারপরের সেন্টেন্সটি তোমার শুরু হচ্ছে, এখান থেকে একটা দাগ কেটে দিলে। ঠিক আছে? এইখানে একটা দাগ কাটলে, যেখানে যেখানে ফুল স্টপ আছে একটা করে দাগ কাটলে, মানে একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। ঠিক আছে? তার মানে তোমার এইটা হচ্ছে হলো প্রথম সেন্টেন্স, এখান থেকে সেকেন্ড সেন্টেন্স, এখান থেকে থার্ড, এখান থেকে ফোর্থ, এরকম ভাবে তোমার সেন্টেন্স গুলো আছে। ঠিক আছে? আচ্ছা, এইবার নেক্সট স্টেপ প্রেসিটির হচ্ছে হলো, তুমি নাম্বারিংটা সেরে ফেললে, তার মানে তোমার স্টার্ট অ্যান্ড লুপ প্রসেসটা কিন্তু কমপ্লিট হলো। হ্যাঁ, এই নাম্বারিং করতে এবং দুটো রিডিং করতে এই জায়গায় তোমার 5টা মিনিট সময় লাগবে। ঠিক আছে? আর এই জায়গায় ম্যাক্সিমাম তোমার 1 মিনিট সময় লাগবে। 5 আর 1-এ 6 মিনিট। ঠিক আছে? আমি মিনিটসও ক্যালকুলেট করে দিচ্ছি। হুম। আচ্ছা, এইবার তোমার শুরু হচ্ছে হলো প্রেসির মেইন কাজ। প্রেসির মেইন কাজের আগে তোমার দুবার রিডিং কিন্তু হয়ে গেছে। ফার্স্ট রিডিং আর সেকেন্ড রিডিং মোর অর লেস হয়ে গেছে, এবং নাম্বারিং করার সময় তোমার মাথায় কিছু একটা খেলছে। মানে অলরেডি তুমি কিন্তু প্রেসিটা অথার যা বলতে চাইছে বা থিম আছে, এই 6টা মিনিট ব্যক্ত করার পর তুমি থিমটাকে কিন্তু মোর অর লেস একটুখানি হলেও অ্যাবজর্ব করেছো। ঠিক আছে? বিকজ ইউ হ্যাভ পাস্ট 6 ভ্যালুয়েবল মিনিটস।
ঠিক আছে, 6 মিনিট তুমি এই দুটো স্টেপে কভার করেছো, দুবার প্রেসিটাকে পড়েছো, তুমি একটুখানি ওয়াকিবহাল অ্যাওয়্যার হয়ে গেলে প্রেসিটার সম্পর্কে। ঠিক আছে, আমি তার থেকে বেশি কিছু বলছি না। থার্ড পার্টটা হচ্ছিল তোমাকে প্রেসির আনসার এখনো নয়, এখনো প্রেসির আনসার নয়, থার্ড স্টেপ হচ্ছিল পয়েন্টার্স। মানে কি, ধরে নাও এই যে 1 নম্বর পার্টটা রয়েছে, 1 নম্বর পার্টের মধ্যে আমার থিম গুলো কি কি, মেইন মেইন পার্ট গুলো কি কি, এবার আমি প্রেসিটি করা স্টার্ট করছি, মানে প্রেসিটি মানে রিপ্রোডিউস করা মানে শর্ট করা স্টার্ট করছি। ঠিক আছে, এইবার প্রেসি শর্ট করতে গেলে তোমাকে কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে হলো যে 6টা লাইন রয়েছে, এই 5টা লাইন রয়েছে, এই 5টা লাইনের মধ্যে তোমাকে ক্যাচ ওয়ার্ড গুলো আন্ডারলাইন করতে হবে। কোন ওয়ার্ড গুলো আন্ডারলাইন করতে হবে, এগুলোকে আমরা বলি হচ্ছিল ক্যাচ ওয়ার্ড, যেরকম আমরা ছোট করি। ঠিক আছে, এইবার দেখো প্রথম লাইনটায় ক্যাচ ওয়ার্ডটা কিভাবে আন্ডারলাইন করবে। প্রথম লাইনের ক্যাচ ওয়ার্ডটা দেখো, প্রথম লাইনে বলা আছে, ইফ দ্য ওয়েস্ট ওয়াজ কনসিডার্ড দ্য প্লেস অফ হিস্টোরিক্যাল প্রগ্রেস অ্যান্ড সাইন্টিফিক ডেভেলপমেন্ট, দেন দ্য ওরিয়েন্ট ওয়াজ ডিমড রিমোট ফ্রম দি ইনফ্লুয়েন্স অফ হিস্টোরিক্যাল চেঞ্জ। ঠিক আছে, মানে দুটো জিনিসকে কম্পেয়ার করছে, যে যদি পশ্চিমাত্য বা পাশ্চাত্য কনসিডার দ্য প্লেস অফ হিস্টোরিক্যাল প্রোগ্রেস অ্যান্ড সাইন্টিফিক ডেভেলপমেন্ট, পাশ্চাত্যের সঙ্গে যদি সাইন্টিফিক ডেভেলপমেন্ট এবং প্রোগ্রেসটাকে অ্যাসোসিয়েট করা হয়, তাহলে ওরিয়েন্টের সাথে, মানে দেখো আমি ট্রান্সলেশন গুলো এক্স্যাক্টলি এখানে করছি না, ওরিয়েন্ট মানে হচ্ছে হলো প্রাচ্য জগৎ। হ্যাঁ, মানে একটা হচ্ছে হলো পাশ্চাত্য, আরেকটা হচ্ছে হলো প্রাচ্য, ওয়েস্ট এবং ওরিয়েন্ট। হ্যাঁ, ওরিয়েন্ট হচ্ছে হলো ইজ ডিম রিমোট ফ্রম দি ইনফ্লুয়েন্স অফ হিস্টোরিক্যাল চেঞ্জ, মানে চেঞ্জের এগেইনস্টে হচ্ছে হলো ওরিয়েন্ট। তার মানে প্রথম সেন্টেন্সটা কিন্তু দুটো এক্সট্রিম কর্নার আমাকে বোঝাচ্ছে। প্রথম সেন্টেন্সটা আমাকে বোঝাচ্ছে যে একদিকে পাশ্চাত্য, যেখানে সাইন্টিফিক ডেভেলপমেন্ট আর প্রগ্রেস রয়েছে, আর আরেক দিকে হচ্ছে হলো মানে প্রাচ্য, মানে প্রাচী বলে সেটাকে, অথবা প্রাচ্য জগৎ, মানে ওরিয়েন্ট, যেখানে কিন্তু চেঞ্জ বলে কোনো কথা নেই, সে পুরনো দিনে যা চলে আসছে সেটাই কিন্তু চলে আসছে। ঠিক আছে, তার মানে এইখানে তোমাকে মানে সারাংশটা কি দাঁড়াচ্ছে, সারাংশর ক্যাচওয়ার্ডস গুলো কিন্তু আমি পরিষ্কারভাবে আন্ডারলাইন করতে পারছি, ক্যাচওয়ার্ডস গুলো আন্ডারলাইন করতে পারছি, পাশ্চাত্যের সঙ্গে প্রগ্রেস এবং সাইন্টিফিক, আরেকটা আমি ওরিয়েন্টের সঙ্গে কি অ্যাসোসিয়েট করছি, যে চেঞ্জের এগেইনস্টে, মানে স্ট্যাটিক একটা এনভায়রনমেন্ট, এইটুকুনি আমি করতে পারছি। ঠিক আছে, এখন কিন্তু প্রেসিটা লিখতে যাবে না, বা শর্ট ফর্মও লিখতে যাবে না। এই ডান দিকের পোর্শনটা কিন্তু এখন নয়, এই ডান দিকের পোর্শনটা কিন্তু এখনো হাত দেওয়ার মতো সময় আসেনি। ঠিক আছে, এখন খালি ক্যাচওয়ার্ড আন্ডারলাইন। 2 নম্বর পার্টটাতে যাই, 2 নম্বর পার্টটিতে কি লেখা আছে, 2 নম্বর পার্টটিতে লেখা আছে যে ওরিয়েন্ট, মানে এই এই লাইনটিতে, ওরিয়েন্টালিজম অ্যাজিউমড অ্যান আনচেঞ্জিং ওরিয়েন্ট, ইট ইজ আর্গুড, মানে পাশ্চাত্যটা আনচেঞ্জিং, মানে চেঞ্জ করার দরকার নেই, স্ট্যাটিক রয়ে গেছে, মানে তাতে কোনো প্রগ্রেস বা ডেভেলপমেন্ট হয়নি। ইট ওয়াজ কনসিডার্ড টু বি, দেখো প্রেসিটি কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, প্রেসিটি কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, ওয়াজ কনসিডার্ড, ওয়াজ সবসময় ওয়াজ ইউজ করছে, তার মানে তোমাকে আর নতুন করে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে না, প্রেসিটি অলরেডি পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ইট ওয়াজ কনসিডার্ড টু বি এসেন্সিয়ালি নো ডিফারেন্ট ইন দ্য 12th century দ্যান ইট ওয়াজ ইন দ্য 18th, ট্র্যাপড ইন দ্য অ্যান্টিকুইটি ফার বিহাইন্ড মডার্ন। মানে এই সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু ওরিয়েন্টালিজমের সম্বন্ধে বলছে, প্রাচ্য জগতের সম্বন্ধে বলছে। ঠিক আছে, যেখানে উইচ ইজ আনচেঞ্জিং, তার কোনো চেঞ্জ হয়নি, এবং ফার বিহাইন্ড মডার্ন, মানে আধুনিক জগতের থেকে অনেক পিছিয়ে। ঠিক আছে, এইটুকুনি হচ্ছে হলো ক্যাচওয়ার্ড এই পুরো প্রেসিটি, এই পুরো লাইনটি। হ্যাঁ, আচ্ছা আমি থার্ড লাইনে চলে গেলাম ক্যাচওয়ার্ডটা লেখার। আচ্ছা, প্রত্যেকে বলো, এই যে প্রথম লাইন আর সেকেন্ড লাইনটি যেভাবে আমরা ক্যাচওয়ার্ড করলাম, কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? প্রত্যেককে জিজ্ঞেস করছি, চ্যাট বক্সে বলতে পারো, কারোর বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? এনিওয়ান ইজ দেয়ার?
ওকে, ওকে। চ্যাট বক্সে না, 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 না এসছে, তো থ্যাংক ইউ। কারোর বুঝতে অসুবিধা হলে বলবে, বিকজ ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসেস যেখানে প্রেসি রাইটিং টেকনিকটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে এই প্রেসিটা শুরু করলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা, ৩ নম্বর পার্টে যাচ্ছি আমি। ৩ নম্বর ইয়েটা হচ্ছিল এইটুকুনি। ৩ নম্বর পার্টে কি বলছে দেখো, ৩ নম্বর পার্টে বলছে, conceived in this way, the Orient was often considered as primitive or backwards. মানে ওরিয়েন্টটাকে পুরনো কিংবা ব্যাকওয়ার্ড হিসেবে কনসিডার করা হয়, ইজ কনসিডার্ড। ঠিক আছে? আচ্ছা, was often considered as primitive or backwards, মানে ওরিয়েন্ট পাশ্চাত্যটাকে প্রিমিটিভ এবং ব্যাকওয়ার্ড হিসেবে কনসিডার করা হয়। নেক্সট সেন্টেন্সটা যদি আমি যাই, ওয়েলকাম, ওয়েলকাম। হ্যাঁ, হ্যাঁ, ওয়েলকাম, জানি, জানি, জানি। ওয়েলকাম, তুমি পরে গেলেও ইয়ে নেই, তুমি রেকর্ডিংটা দেখে নিও। অনেকেই অফিস থেকে জয়েন করতে দেরি হচ্ছে, সো বলার কিছু নেই, ডোন্ট মানে রিগ্রেট। হ্যাঁ, ইয়েটা পেয়ে যাবে, তো রেকর্ডিং পেয়ে যাবে। ৪ নম্বর পার্টটিতে বলছে, এ ওয়েস্টার্নার ট্রাভেলিং টু ওরিয়েন্টাল ল্যান্ডস, এ ওয়েস্টার্নার ট্রাভেলিং টু ওরিয়েন্টাল ল্যান্ডস ওয়াজ নট জাস্ট মুভিং ইন স্পেস ফ্রম ওয়ান লোকেশন টু দি আদার, পোটেনশিয়ালি দে ওয়ার অলসো ট্রাভেলিং ব্যাক ইন টাইম টু অ্যান আর্লিয়ার ওয়ার্ল্ড। এই কথাটির মানে হচ্ছে হলো, এটা কিন্তু একটা এক্সাম্পল সেন্টেন্স। তোমরা কি বুঝতে পারছো যে এটা একটা এক্সাম্পল সেন্টেন্স? এতক্ষণ ধরে কি বলছে, যে পশ্চিম, ওয়েস্ট ছিল হচ্ছিল আমাদের প্রগ্রেস এবং সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, আর পাশ্চাত্য মানে ওরিয়েন্ট ছিল হচ্ছে হলো, মানে প্রাচ্য ছিল হচ্ছে হলো আমাদের প্রিমিটিভ এবং ব্যাকওয়ার্ডস। তার মানে একটা লোক যদি ওয়েস্ট থেকে ওরিয়েন্টে আসে, মানে ট্রাভেল করে, তাহলে কিন্তু তারা ব্যাক ইন টাইম টু অ্যান আর্লিয়ার ওয়ার্ল্ড চলে যাবে। তার মানে এই সেন্টেন্সটা কিন্তু একটা এক্সাম্পল সেন্টেন্স। মানে একটা, এই যে আগের এতটুকুনি তারা দিয়েছে, মানে আগের যে এইখান থেকে এই অবধি এক্সাম্পল গুলো দিয়েছে অ্যাবাউট ওয়েস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবাউট ওরিয়েন্ট, তার একটা এক্সাম্পল দিয়েছে যে ওয়েস্ট থেকে যদি ওরিয়েন্টে কেউ যায়, সে কিন্তু ব্যাক ইন টাইম চলে যাবে। এক্সাম্পল স্টেটমেন্ট নো নিড টু ইনক্লুড, মানে এই সেন্টেন্সটা কিন্তু তোমাকে কেটে দিতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এক্সাম্পল হিসেবে কোন কোন সেন্টেন্স গুলো খাড়া করছে, সেগুলো কিন্তু ডাইরেক্ট কেটে দিতে হবে। হ্যাঁ, তার কোনো প্রেসই করতে যেও না। ঠিক আছে? তার মানে তোমার ৫টা সেন্টেন্স থেকে ৪টে সেন্টেন্সে প্রেসিটি চলে আসলো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে হলো ৫ নম্বর সেন্টেন্স। ৫ নম্বর সেন্টেন্সটিতে কি বলছে, হেন্স ইন ওরিয়েন্টালিজম ওরিয়েন্ট এক্সিস্ট অ্যাজ এ চেঞ্জলেস অ্যান্ড স্ট্যাটিক, মানে যেখানে কোনো চেঞ্জ নেই। এই যে এইখানে বলেছিল চেঞ্জ নেই, ঠিক আছে, এখানেও বলছে চেঞ্জলেস অ্যান্ড স্ট্যাটিক, কাট অফ ফ্রম দি প্রগ্রেস অফ ওয়েস্টার্ন হিস্ট্রি। ওয়েস্টার্ন হিস্ট্রিতে এই লাইনে যেটা বলেছে ফার বিহাইন্ড মডার্ন, সেটাও এখানেও সেটা বলছে একটু অন্যরকম ওয়ার্ডসে, যে প্রগ্রেসের থেকে, প্রগ্রেস মানে অ্যাসোসিয়েটেড উইথ ওয়েস্ট, সেখান থেকে কাট অফ হচ্ছে হলো আমাদের ওরিয়েন্ট। তাহলে আমি যেটা করলাম এখানে, সেটা হচ্ছে হলো, আমি কিন্তু এই পরপর প্রত্যেকটি সেন্টেন্সে আমি যেটা হাইলাইট করলাম বা করলাম, সেটা হচ্ছে হলো, আমি কিন্তু এই ক্যাচওয়ার্ড গুলো আমি কিন্তু আন্ডারলাইন অথবা হাইলাইট করে ফেলেছি। ওয়েস্ট, প্রগ্রেস, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, ওরিয়েন্ট, চেঞ্জ, দেখো বোল্ডে এখানে করা আছে। তুমি এক্সামিনেশন হলে তোমাকে এরকম ক্যাচওয়ার্ড গুলো আন্ডারলাইন কিন্তু করে নিতে হবে। ঠিক আছে? এইবার নেক্সট স্টেপটা হচ্ছে হলো তোমার, দ্য ফলোইং স্টেপ ইজ, তোমাকে এই ডান দিকে দেখো, এইবার আমরা আসছি যে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা কিভাবে কম্বিনেশন করব। ঠিক আছে? কম্বিনেশনটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, আমাকে তো প্রেসি মানে জিনিসটাকে ছোট করতে হবে, আর কোনো রকম রিপিটেটিভ কমেন্টস যাতে না হয়, সেইটাও আমাকে কিন্তু দেখতে হবে। প্রথম লাইনে বলছে ওয়েস্ট পশ্চিমাত্য এবং পাশ্চাত্য, ঠিক আছে, এই দুটোর মধ্যে কম্পারিজন করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, পশ্চিমাত্য প্রগ্রেসের নিদর্শন, ঠিক আছে, আর পাশ্চাত্য হচ্ছে হলো চেঞ্জ হয় না, প্রিমিটিভ কিংবা ব্যাকওয়ার্ডস পাশ্চাত্য। তার মানে আমি ১ নম্বর আর ৩ নম্বর সেন্টেন্সটাকে কিন্তু কম্বাইন করতে পারি, দুটো কম্বাইন করে একটা সেন্টেন্স করতে পারি।
ঠিক আছে? আর ৫ নম্বরটাকেও কিন্তু আমি এই সেন্টেন্সগুলোর সঙ্গে কম্বাইন করে দিতে পারি। সেখানেও কিন্তু ওরিয়েন্ট যে চেঞ্জলেস বলছে, এখানে দেখো চেঞ্জলেস এখানেও বলেছে, এখানেও চেঞ্জলেস বলেছে। আর প্রগ্রেসের থেকে কাট অফ, মানে এই যে প্রগ্রেস বলেছে এটার সঙ্গে কিন্তু লিঙ্ক আছে। এই যে এই প্রগ্রেস একই জিনিস। তার মানে রিপিটেটিভ সেন্টেন্স বা রিপিটেটিভ ওয়ার্ড না করে আমি ১ নম্বর, ৩ নম্বর আর ৫ নম্বরটাকে কিন্তু কম্বাইন্ড সেন্টেন্স হিসেবে করতে পারি। তাহলে কম্বাইন্ড সেন্টেন্স হিসেবে কি করছে? While West represented scientific progress, Orient was deemed as an unchanged, static, primitive, and backward, cut off from the progressive West. মানে আমি ১ নম্বর, ৩ নম্বর আর ৫ নম্বর সেন্টেন্স যে কম্বাইন করলাম, সেটা কম্বাইন করতে গিয়ে ওয়েস্টের ক্ষেত্রে আমি সায়েন্টিফিক ইউজ করলাম। দেখো এখানে সায়েন্টিফিকটা আমার ইউজ হয়েছে। আমি কি করলাম? প্রগ্রেসটা ইউজ করলাম, এই যে প্রগ্রেস ইউজ করলাম। আর ওরিয়েন্টের ক্ষেত্রে আমি কি কি ইউজ করলাম? আনচেঞ্জ, স্ট্যাটিক, দেখো চেঞ্জলেস অ্যান্ড স্ট্যাটিক, primitive and backward, primitive and backwards, cut off from progressive West, cut off from the progress of Western history. আমি কিন্তু এই যে হাইলাইটেড সেকশনস গুলো প্রত্যেকটা কিন্তু আমি আমার এই ইয়েতে আমি অলরেডি ইউজ করলাম, আমার সেন্টেন্সে কিন্তু আমি ইউজ। তার মানে আমার সেন্টেন্সে এগুলোর রিফ্লেকশন পাচ্ছে কিনা সেই পার্টটা কিন্তু তোমাকে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার সেকেন্ড সেন্টেন্সটা বাকি থাকে। সেকেন্ড সেন্টেন্সটা আমি কি করলাম? ওরিয়েন্টাল কি লেখা আছে এইখানে? আনচেঞ্জিং, ওরিয়েন্ট হচ্ছে হলো আনচেঞ্জিং, ঠিক আছে? আর ফার বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ এনলাইটেন্ড ওয়েস্ট। তার মানে আমি স্বার্থে, মানে প্রেসিটা একদমই ছোট হয়ে যাবে যদি আমি এইটুকুনি রাখি। এটার মধ্যে আমি এনলাইটেন্ড আর মডার্নটা ঢুকিয়ে দিলেই আমার হতো, ঠিক আছে? কিন্তু প্রেসিটা অত্যাধিক ছোট হয়ে যাবে। তাই জন্য ২ নম্বরটা আমি রাখলাম, ওরিয়েন্টালিজম লিভিং আনচেঞ্জড ওভার টাইম, ফার ফ্রম আনচেঞ্জড, কথাটা ফার ফ্রম মডার্ন এনলাইটেন্ড ওয়েস্ট। তার মানে আমি দুটো ক্যাচওয়ার্ডই কিন্তু এইখানে আমি রাখি। তার মানে ১, ৩, ৫ সেন্টেন্স হয়ে গেল, ২ নম্বর সেন্টেন্স হয়ে গেল, ৪ নম্বর এক্সাম্পল সেন্টেন্স আমার ইউজ করার আর দরকার নেই। ৫ নম্বর অলরেডি আমি ১ নম্বরে ইউজ করে ফেলেছি। প্রত্যেকে বুঝতে পারলে তো যে প্রেসিটা কিভাবে কম্বিনেশন অফ সেন্টেন্স গুলো হচ্ছে? কোনো অসুবিধা নেই। এই প্রেসিটি আমরা 30 ওয়ার্ডস এর মধ্যে কমপ্লিট করে ফেলব। এই প্রেসিটি আমরা 30 ওয়ার্ডস এর মধ্যে, যেখানে লেখা রয়েছে নট মোর দ্যান 45 ওয়ার্ডস, এই প্রেসিটি এমন একটা প্রেসি যেটা 30 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড স্টেপ কম্বাইন লাইন থিমস, এটা আমরা বুঝতে পারলাম যে প্রথমে ক্যাচওয়ার্ড গুলো করে তারপর এইখানে কিভাবে কম্বিনেশন অফ লাইন থিমস গুলো করা যায় সেই পার্টটা বুঝে নিলাম। এইবার আমায় একটা টাইটেল ভাববো। টাইটেলটা কি ন্যাচারালি আসছে? এটা একটা ওয়েস্ট আর এর মধ্যে দ্বন্দ্বের ব্যাপারটা তুলে ধরেছে। ওয়েস্ট আর ওরিয়েন্টের মধ্যে যে আইডিয়াটা বা তাদের যে রিপ্রেজেন্টেশনটা, যে ওয়েস্ট এইটাকে রিপ্রেজেন্ট করে প্রগ্রেস এবং সায়েন্টিফিক ডেভেলপমেন্টকে, ওরিয়েন্টটা প্রিমিটিভ এবং আনচেঞ্জড, এইটাই খালি থিম। ঠিক আছে? আচ্ছা, এই যে থিমটা হলো, এই থিমটাকে এইবার একটা টাইটেলে আমাকে কনভার্ট করতে হবে। প্রেসিটি লেখার আগে কিন্তু টাইটেলটা একটু ভেবে নেবে, এবং টাইটেল একটা টাইটেল ভাববে না, টাইটেলটা ৩টে টাইটেল ভাবাটা কিন্তু জরুরি। মানে প্রেসিটি লেখার আগেই কিন্তু ৩টে টাইটেল তোমাকে ভাবতে হবে। আফটার ইউ হ্যাভ ডান দি কম্বিনেশন অফ লাইন থিমস লাইক দিস, তারপরেই কিন্তু ৩টে টাইটেল অফ দি প্রেসি কিন্তু তোমায় ভেবে খাতার কোনায় লিখে রাখতে হবে। যেমন আমি এখানে লিখতে পারি যে ওরিয়েন্ট অ্যান্ড দি ওয়েস্ট, অথবা ওরিয়েন্ট ভার্সেস দি ওয়েস্ট, ঠিক আছে? আরেকটা লিখতে পারি প্রগ্রেস ভার্সেস স্ট্যাটিক, ঠিক আছে? আরেকটা লিখতে পারি আইডিয়াস অ্যাবাউট ওরিয়েন্ট অ্যান্ড ওয়েস্ট, ঠিক আছে? অনেক কিছু মাথায় আসছে, আমি ৩টে বেস্ট টাইটেল কিন্তু আমি লিখে রাখা জরুরি।
ঠিক আছে? সো থিঙ্ক 3 টাইটেলস এই অবধি কিন্তু তোমরা হলো। আমি এইখানে একটু দাঁড়াচ্ছি, প্রত্যেককে জিজ্ঞেস করছি এতক্ষণ যে স্টেপস গুলো আমরা বোঝালাম পার্টিকুলারলি এই জায়গাটা থেকে কি করে আমাকে, হ্যাঁ, এই জায়গাটা থেকে কি করে আমাকে এই জায়গাটায় আসতে হচ্ছে, মানে ছোট ছোট সেন্টেন্স কিভাবে কম্বাইন করে এই সেন্ট্রাল থিম গুলোকে রাখতে হচ্ছে, সেই স্টেপটা বুঝতে পারলে তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপটা প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? ওকে ওকে, চলো এইবার দেখো আমি প্রেসিটি লিখে ফেলেছি। কারণ এবার প্রেসিটি লিখতে কোনো অসুবিধা নেই, কারণ আমি অলরেডি এই জায়গায় আমার সেন্টেন্স করা আছে, এই সেন্টেন্স আর এই সেন্টেন্স। এটা এক্সাম্পল স্টেটমেন্ট উড়ে গেল, 5 নম্বরটা এইখানেই ইনক্লুড আছে। তার মানে এই দুটো আমি খালি লিখে ফেলবো। কি লিখে ফেলবো দেখো, ওই দুটোকেই আমি এখানে লিখেছি, কোনো রকম চেঞ্জ করিনি, কারণ আমি তো সেন্টেন্স কম্বাইন করেই রেখেছি। আমি তো আগের পার্টে আমি আই হ্যাভ অলরেডি কম্বাইন্ড দ্য সেন্টেন্সেস, দিস ইজ মাই প্রেসি, রাফ প্রেসি। ঠিক আছে, এইবার এটাকে হুবহু আমি খাতায় কিন্তু আমি মেইন ফেয়ার জায়গায় আমি লিখে নিলাম। হ্যাঁ, রাফ করতে পারবে, রাফ করতে পারবে। যদি দেখো যে মেইনসের খাতায় লাস্টের দিকে রাফ বলে জায়গা আছে, সেখানে যদি রাফ না থাকে তাহলে যে কোনো একটা পাতাকে, মানে প্রেসিটা লেখার আগেই যতটুকুনি জায়গা আছে, মানে এইটা ধরে নাও একটা পাতা, এইটা ধরে নাও একটা পাতা, ঠিক আছে, এইটা ধরে নাও একটা পাতা, এইখানে তুমি একটা পাতা রাফ হিসেবে ইউজ করতেই পারো। একটা পাতা পুরো রাফ লিখে দিলে, নিচেও রাফ লিখে দিলে। এবার এই পাতাটায় খালি রাফ 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 যা করার আছে করো। আর এইখানে মেইন প্রেসি আনসার টু কোশ্চেন নাম্বার বলে 5 বলে এরকম প্রেসিটি লিখলে, হেডলাইন দিলে, তারপর প্রেসিটি এখানে লিখে ফেলে। ঠিক আছে, রাফ ইজ অ্যালাউড, রাফ ইজ অ্যালাউড, বারবার করে বলছি, হ্যাঁ, ডোন্ট থিঙ্ক দ্যাট রাফ ইজ নট অ্যালাউড। আচ্ছা, এইবার আমার যে প্রেসিটি আসলো, আমার কিন্তু মানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে মোর অরলেস টাইটেল হয়ে গেছে, প্রেসিটি লিখে ফেলেছে, ঠিক আছে, আমার কাজ ওভার। ঠিক আছে, নো, তোমার কাছে যদি সময় থাকে, তোমার কাছে যদি লাস্টে সময় থাকে, বা এখনো তুমি করতে পারো যে আহ, এই যে পার্টটা আছে, প্রেসিটি লিখলাম, সেখানে কোনো এরার্স আছে কিনা। এই শীটটা এক্সামিনারদের কাছে এরকম টাইপের তাদের মাথায় ঘোরে। তোমার প্রেসিটির উপর ছুরি কাছি চালানোর এইটাই হচ্ছে হলো হাতিয়ার তাদের কাছে। ঠিক আছে, একটা প্রেসি, ভালো প্রেসি লিখতে গেলে প্রথম হচ্ছে হলো টাইটেলটা তুমি অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছো কিনা। ওরিয়েন্ট অ্যান্ড দি ওয়েস্ট একদম ঠিক দিয়েছো, কারণ সেটাই সেন্ট্রাল থিম। একদিকে ওয়েস্ট বোঝাচ্ছে, ঠিক আছে, আর একদিকে প্রাচ্য বোঝাচ্ছে, ওরিয়েন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে টাইটেলে হেডিং টাইটেলটা আমার ঠিক আছে। এবার 1/3 লেন্থটা হয়েছে কিনা প্রেসিটা, ইয়েস। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, লাস্টে প্রেসিটি 30টা ওয়ার্ড, মানে এখানে যে কটা ওয়ার্ড আছে কাউন্ট করে সেই নাম্বার অফ ওয়ার্ডসটা কিন্তু লিখতে ভুলবে না, এটায় মার্কস ক্যারি করে, এটায় মার্কস ক্যারি করে। এই পার্টটা যদি না লেখো একটা ছোট্ট মার্কস কাটা যাবে, 1 নম্বর 1.5 নম্বর কেটে নেবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকেই যারা যারাই প্রেসি সাবমিট করছো কেউ এই নিচের পার্টটা লিখছো না, হ্যাঁ, ওটা লিখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছিল প্রেসিটি সিঙ্গেল প্যারাগ্রাফে হয়েছে কিনা। সিঙ্গেল প্যারাগ্রাফে, ইয়েস, সিঙ্গেল প্যারাগ্রাফে প্রেসিটি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইবার নেক্সট পার্টটা হচ্ছিল, আমি এইটুকুনি মুছে দিই, নেক্সট পার্টটা হচ্ছিল যে প্রেসিটি থার্ড পার্সন এবং ইনডিরেক্ট গ্রামেটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা। থার্ড পার্সন, ইনডিরেক্ট স্পিচ, পাস্ট টেন্স, ঠিক আছে, দেখো পাস্ট টেন্স হয়েছে কিনা, ইয়েস, ওয়াজ লিখেছে, ওয়াজ লিখেছে, রিমেইন্ড লিখেছে পাস্ট টেন্স, ঠিক আছে, সো সবই পাস্ট টেন্সে লিখেছে, কোনো অসুবিধা নেই, একদম কারেক্ট। থার্ড পার্সন, কোনো ফার্স্ট পার্সনের ইউজ আছে প্রেসিতে, আই ইউ কোনো ইউজ আছে, নেই, কোনো ইউজই নেই। ইনফ্যাক্ট থার্ড পার্সনেরও কোনো ইউজ নেই, কারণ এটা তো আইডিয়া, মানে ওয়েস্ট প্রাচ্য, পাশ্চাৎ মানে তোমার প্রাচ্য, ওরিয়েন্ট ভার্সেস ওয়েস্ট, মানে হচ্ছে হলো পশ্চিম অথবা হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, সো থার্ড পার্সনেই লেখা আছে, থার্ড পার্সন এখানে কাটা যাবে না। ইনডিরেক্ট স্পিচে লেখা আছে, ডিরেক্ট স্পিচ কি কিছু আছে এরকম করে ইনভার্টেড কমার মধ্যে দেয়া, বা ডাইরেক্ট বলছে না, তার মানে গ্রামেটিক্যাল অল ইজ ওকে।
কোনো রকম পাংচুয়েশন মিস্টেক করেছে না, ভোকাবুলারি কোনো রকম উল্টো পাল্টা ইউজ করেছে না, ঠিক আছে। এ মানে ভোক্যাবটা এমনই চালাকির সাথে ইউজ করবে, দেখো এইখানে ভোক্যাবের মধ্যে এমন কোনো জিনিস নেই, দেখো এই ডিমড কথাটা এখান থেকেই নেয়া, ঠিক আছে, আনচেঞ্জ স্ট্যাটিক কথাটা আনচেঞ্জিং স্ট্যাটিক কথাটাও এখান থেকে নেয়া, ঠিক আছে। এই ছেলেটা কিন্তু মানে এই প্যাসেজের ভোকাবুলারিটাই ইউজ করেছে। হ্যাঁ, অনেকে অনেক সময় প্রেসি লিখতে গিয়ে বলে যে নিজের ভাষায় প্রেসিটিকে লেখো। হ্যাঁ, অত ভাবার দরকার নেই, নিজের ভাষা অ্যাপ্লাই করার যদি মনে না আসে কোনো দরকার নেই, কারণ সেখানে চান্সেস দ্যাট তোমার এরার চলে আসবে। নিজের ভাষা আনতে গেলে দু রকম টাইপের এরার আসে, ঠিক আছে। এক তো তুমি অ্যাপ্রোপ্রিয়েটনেস, মানে যেটা বলা রয়েছে তার অন্য একটি সিনোনিম দিয়ে তুমি মানে তার মানেটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, এই অ্যাপ্রোপ্রিয়েটনেসে সাফার করবে, হ্যাঁ, নিজের ওন ওয়ার্ডসে লিখতে গেলে। হ্যাঁ, সেকেন্ড যেটা সেটা হচ্ছে হলো যে আরে কি যেন ভাবছিলাম, হ্যাঁ, তুমি তোমার ওন ওপিনিয়ন্স, হ্যাঁ, নিজের ওয়ার্ডে লিখতে গেলে তুমি এটাকে ভেবে নিলে যে প্রাচ্য আর মডার্ন এই দুটোর পার্থক্য, এবার ওন ওপিনিয়ন ঢোকাতে ঢোকাতে শুরু করবে। আমি এখন চেকিং করব একটা খাতা লাইভ, দেখো চেকিং করব তখন বুঝতে পারবে কিভাবে ওন ওপিনিয়ন ঢুকেছে। ওয়ান অফ দি বিগেস্ট মিস্টেক অফ প্রেসি হচ্ছে হলো নিজের ভাষায় লিখতে গিয়ে ওন ওপিনিয়নটা লিখে ফেলে, ঠিক আছে। সেই ওন ওপিনিয়ন কিন্তু খুব খতরনাক, মানে তখন কিন্তু মানে মার্কস কাটা যাবে। সো গ্রামেটিক্যাল কোনো মিস্টেক নেই এখানে, ক্লিয়ার। থার্ড পার্টটা হচ্ছিল কোনো রিপিটেশন ইউজ করেছে কিনা, কোনো কনসেপ্ট দুবার রিপিট ইউজ করেছে কিনা, না কোনো কনসেপ্ট দুবার রিপিট করেনি, একদম ঠিক আছে। মানে বারবার একই জিনিস কথা কিন্তু প্রেসিতে বলেনি, ঠিক আছে। সো সেইটা একটা আছে, সো দিস ইজ কারেক্ট। সেন্ট্রাল থিমটা ধরতে পেরেছে কিনা, হ্যাঁ আমি টাইটেল থেকে দেখতে পাচ্ছি সেন্ট্রাল থিমটা ধরতে পেরেছে, আর লেখাতেও ওয়েস্ট আছে একদিকে আর ওরিয়েন্ট অথবা ওরিয়েন্টালিজম একদিকে আছে, তার মানে সে সেন্ট্রাল থিমটা ধরতে পেরেছে, ঠিক আছে। এবং নট অনলি সেন্ট্রাল থিম, সে প্রত্যেকটা লাইনের থিমগুলোও কিন্তু ধরতে পেরেছে। প্রত্যেকটা লাইনের যে থিমগুলো, প্রত্যেকটা লাইনের থিমগুলো কিন্তু তার প্রেসির মধ্যে ওয়ার্ড হিসেবে রয়েছে, ঠিক আছে। সে এক্সামিনার বলতে পারবে না যে থিম ধরতে পারেনি, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডভান্টেজ, মানে প্রেসির ওয়ার্ডে প্রেসি লেখার এটাই অ্যাডভান্টেজ। হ্যাঁ, সেন্ট্রাল থিম ধরতে পেরেছে কিনা, ইয়েস। আচ্ছা, আননেসেসারি অ্যাডজেক্টিভস দিয়েছে, অ্যাডজেক্টিভস কোথায় কোথায় দিয়েছে, সাইন্টিফিক প্রগ্রেস, ঠিক আছে, আনচেঞ্জ স্ট্যাটিক। আচ্ছা, এইগুলো কি দেয়ার দরকার ছিল, হ্যাঁ দরকার ছিল। আনচেঞ্জ স্ট্যাটিক কিন্তু এখানে চেঞ্জলেস অ্যান্ড স্ট্যাটিক, এই চেঞ্জ মানে চেঞ্জ যে হচ্ছে না ওরিয়েন্টালিজম সেটা বোঝানোর জন্য আনচেঞ্জ কথাটা দেওয়ার দরকার, তা নাহলে তো সে বোঝাতে পারবে না। So he or she has used the adjectives in the right way, এগুলো এলিমিনেট করা যেত না। আচ্ছা, নেক্সট পার্টটা হচ্ছিল যে সে এক্সাম্পলস এবং ইলাস্ট্রেশনস কিছু বা মেটাফর সেই রকম সেন্টেন্স গুলোকে কেটে দিয়েছে, তো এক্সাম্পল সেন্টেন্স ইলাস্ট্রেশন, হ্যাঁ সে তো এই সেন্টেন্সটাকে পুরোপুরি কেটে দিয়েছে, এটা এক্সাম্পল সেন্টেন্স ছিল এটাকে পুরোপুরি কেটে দিয়েছে, তাই না। সো এইখানে সে মার্কস পেয়ে গেল, এক্সাম্পল সেন্টেন্স হয়নি। আচ্ছা, সে ওন ওপিনিয়ন কিছু দিয়েছে না, সে দেয়নি, কারণ সে পুরোটাই মানে ওই প্যারাগ্রাফের ওয়ার্ডস গুলো ইউজ করে সে প্রেসিডিকে কনস্ট্রাক্ট করেছে, নিজের কোনো ওপিনিয়ন আসার জায়গাই নেই। হ্যাঁ, মানে আমি কাউকে অপমান করছি না বা ছোট করছি না, মানে আমি অনেক ভালো ভালো ছেলের প্রেসি দেখেছি, এবং এমন ছেলে মেয়ের প্রেসি দেখেছি যারা কিন্তু ডাব্লিউবিসিএস অফিসার এখন। হ্যাঁ, ইভেন তারাও এই ওন ওপিনিয়নটা কিন্তু তাদের প্রেসিতে লিখেছিল। হ্যাঁ, সো এটা কিন্তু সঠিক নয়, নিজের ওপিনিয়ন লেখা যায় না। আর যখনই তুমি নিজের ভাষায়, মানে অনেকে বলে যে নিজের ভাষায় লেখো প্রেসিটিকে, প্রেসির ভাষায় প্রেসিটি লিখো না, অতি খতরনাক আইডিয়া, অতি খতরনাক। ওইখানেই কিন্তু তোমার ভুলটা অ্যারাইজ করবে, ঠিক আছে। আমি বলছি না নিজের ভাষায় এক্স্যাক্ট ওর মানেটা যদি বোঝাতে পারো ভালো, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছিল আমরা ম্যাক্সিমাম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এক্স্যাক্ট মিনিংটা আমরা ডেভিয়েট করে যাব নিজের ভাষায় লিখতে গেলে, ঠিক আছে। আচ্ছা, অনেক মানে
মানে অনেক জায়গায় শুনেছি, মানে অনেক ইউটিউব ভিডিওসে মহামান্যগণ এবং ডাব্লিউবিসিএস অফিসারগণও বলেছেন যে নিজের ভাষায় কমপ্লিটলি প্রেসিটাকে লিখতে হবে। অলমোস্ট 100% রং আইডিয়া। দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস এরিয়া ইউ আর ইনভাইটিং। আমি অলরেডি আলোচনা করেছি, নিজের ভাষায় যদি লিখতে যাও, আনঅ্যাপ্রোপ্রিয়েটনেস, ওন ওপিনিয়ন্স থেকে মিসলিডিং আইডিয়াস এবং তোমার প্রেসিটির লেন্থ বেড়ে যাবে। যখনই নিজের ওপিনিয়ন বোঝাতে যাবে তখন কিন্তু তুমি এলাবোরেট করতে শুরু করবে। হ্যাঁ, তখন আমরা টেন্ডেন্সি করি এলাবোরেশন অথবা এলাবোরেট করতে শুরু করি, তখনই কিন্তু প্রেসিটির ওয়ার্ডস গুলো ছড়িয়ে যাবে, বেরিয়ে যাবে, কন্ট্রোলে থাকবে না। ঠিক আছে, নিজের ওয়ার্ডসে কোনটা লিখবে, লেটার লিখবে, রিপোর্ট রাইটিং লিখবে, হ্যাঁ সেখানে নিজের ওয়ার্ডস, কায়দা, ভোকাবুলারি সব ঠিক আছে। ট্রান্সলেশন অ্যান্ড প্রেসি, ঠিক আছে, ট্রান্সলেশন তো তোমারই ওয়ার্ডস, কারণ বাংলা থেকে ইংরেজি করতে হবে, ওখানে তো ইংরেজি ওয়ার্ড দেয়নি। ট্রান্সলেশন এবং প্রেসিতে খুব সাবধান অফ ইউজিং ওন ওয়ার্ডস আনলেস আর আনটিল ইউ আর কমপ্লিটলি শিওর। এবং ওন ওয়ার্ডস দেবেও কেন, চিন্তা কেন করবে নিজের ওয়ার্ডস, প্রেসি তো নিজের ওয়ার্ড দিয়ে রেখেছে, ওটাই ইউজ করো। ঠিক আছে, ওকে, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো আস্কিং কোশ্চেন্স, আমি পরে বোঝাবো, এই প্যারাগ্রাফে অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, অ্যাড্রেস থার্ড পার্সন ইউজ করেছে, এটা প্র্যাকটিক্যালি এই থার্ড পার্সন ইউজ করেছে কিনা এখানে অ্যাপ্লিকেবল নয়, আই ইউ কোনোটাই এই প্যারাগ্রাফে ইউজ নেই। আর লাস্টে কাউন্ট দ্য ওয়ার্ডস এইটা লিখেছে কিনা, ইয়েস 30 ওয়ার্ডস কাউন্ট সে কিন্তু লিখেছে। তার মানে আমি এই এরার বাউন্স আপ, যদি তোমার প্রেসিটা করার পরে যদি এরার বাউন্সিং করতে পারো, এই স্টেপটাকে বলে এরার বাউন্সিং। এরার বাউন্সিং, এটাই সময় লাগবে, মানে এই এরার বাউন্সিংটা করতে গিয়েই মোর অর লেস 10 মিনিটস চলে যাবে, আমি আগে থাকতে বলছি। 10 মিনিট এটাই গেল, 10 মিনিট ওই এই স্টেপটাতে যাবে, এই যে এই পুরো স্টেপটা আছে এইখান থেকে নিয়ে এইখানে কনভার্ট করা, এই স্টেপটাতে যাবে। আর প্রি ওয়ার্ক স্টার্ট লুপে এইটুকুনি জায়গায় 5 মিনিট যাবে। 25 মিনিট তোমার, 25 মিনিটস নেট নেট টু 30 মিনিটস একটা প্রেসি লিখতে মিনিমাম সময় কিন্তু তোমার লাগবে। আচ্ছা, একটা জাস্ট 15 সেকেন্ডস এর ব্রেক নিচ্ছি, আমি একটু জল খেয়ে আসি, কেউ কোথাও যেও না। আমি একটা লাইভ প্রেসি সাবমিট করেছে, আমাদের অনেকেই প্রেসি সাবমিট করেছিল, তার মধ্যে থেকে একজনের প্রেসিটা আমি তুলে নিচ্ছি, আমি কিন্তু বেছে তুলিনি, এটা আমাকে দেয়া হয়েছে, এটা আপনি চেক করিয়ে দেবেন। আর সেটা দেখে, মানে তার লেখাটা ভালো, সেন্টেন্স কনস্ট্রাকশন কোনো এরার নেই বলে তারা দিয়েছে আমাকে প্রেসিটা, কিন্তু আমি বলছি যে এই প্রেসিটি যেটা দিয়েছে তার এই এরার বাউন্সিংটা আমরা এখন করব। ঠিক আছে, জাস্ট বি অনলাইন, আমি একটু জল খেয়ে আসছি। আচ্ছা, চলো, তাহলে যে প্রেসিটি আমরা চেক করব সেটি হচ্ছিল এই বাঁদিকের প্রেসিটি। ঠিক আছে, বাঁদিকের প্রেসিটি আমরা চেক করব এবং বাঁদিকের প্রেসিটিতে এই এরার্স গুলো আছে কিনা সেইটা আমরা দেখে নেব। প্রথম হচ্ছিল হেডিং টাইটেল দিয়েছে কিনা, দেখছি প্রেসির মধ্যে কোনো হেডিং টাইটেল নেই, তার মানে এইটা একটা এরার আমার আছে, মানে হেডিং আর টাইটেলের এরার, কিন্তু হেডিং টাইটেলের এরার প্রেসিটিতে আছে এবং লাস্টে সে ওয়ার্ডস গুলো কাউন্ট করেও দেয়নি, তার মানে 2 নম্বর হচ্ছিল এই লাস্ট যে প্রবলেমটা আছে কাউন্ট দি ওয়ার্ডস, এই প্রবলেমটাও কিন্তু তার আছে, ওয়ার্ডস এর প্রবলেমটা, ওয়ার্ড কাউন্টটা সে কিন্তু দেয়। ঠিক আছে, মার্কস কাটা যাবে। আচ্ছা, এইবার প্রেসিটির আরেকটি প্রবলেম হচ্ছিল ইজ, মানে প্রেজেন্ট টেন্স। আমরা কি বলেছি, প্রেসি করতে গেলে অলওয়েজ প্রেসিতে যে টেন্সটা ইউজ হয়েছে, ওয়াজ ইউজ হয়েছে, কনসিডার্ড, ঠিক আছে, সব সময় পাস্ট টেন্সে হয়েছে। ঠিক আছে, কনসিডার্ড, হ্যাঁ দেখো প্রত্যেক জায়গায় পাস্ট টেন্সে হয়েছে। ঠিক আছে, সো এইখানে সে প্রেজেন্ট টেন্স ইউজ করেছে, তার মানে তার গ্রামাটিক্যাল এরারের মধ্যে একটি টেন্সের এরার রয়েছে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, এইবার আরেকটি পার্ট দেখো, সে লিখেছে অ্যাজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড,
ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু কখনো এই প্রেসিটিতে বলেনি সে কি প্রবলেমে প্রেসিটি সাফার করছে। 4 নম্বর হচ্ছিল ওন ওয়ার্ডস, নিজের ওয়ার্ডে লিখতে গেছে। ওয়েস্ট মানে হচ্ছে হলো তোমার পশ্চিম, ঠিক আছে, দ্য ওয়েস্ট অ্যান্ড, আর মানে পাশ্চাত্য এবং প্রাচ্য, ঠিক আছে, ওয়েস্ট মানে পাশ্চাত্য এবং ইস্ট মানে প্রাচ্য, বাংলায় যদি আমি এক্সাক্ট বলতে চাই, এটা মানে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নয়। ঠিক আছে, বুঝতে পারছো কোথায় এরার গুলো হয়েছে? আচ্ছা, ইজ দ্য সিম্বল অফ কনসিস্টেন্ট কন্টিনিউটি, কনসিস্টেন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কনসিস্টেন্ট মানে প্রতিনিয়ত, মানে ডিসিপ্লিন ওয়েতে, প্রতিনিয়ত বা কনসিস্টেন্ট প্যারাগ্রাফে কোথাও উল্লেখ করেনি। হ্যাঁ, সাইন্টিফিক প্রগ্রেস বলেছে, কিন্তু সেটা কনসিস্টেন্ট প্রগ্রেস কিনা সেটা বলেনি। সে কিন্তু একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে গিয়ে ইমপ্রপার অবজেক্টিভ অ্যাডজেক্টিভ ইউজ করে ফেলেছে, ইমপ্রপার অ্যাডজেক্টিভ সে ইউজ করে ফেলেছে, যেটা অথার এখানে বলেনি। অথার কিন্তু কনসিস্টেন্টের ব্যাপার বলেনি, বলেছে ওয়েস্ট মানেই হচ্ছে হলো প্রগ্রেস এবং হিস্টোরিক সাইন্টিফিক ডেভেলপমেন্ট। এবার সেটা ইন্টারাপ্টেডও হতে পারে, কনসিস্টেন্ট হতে পারে, সে ব্যাপারে কিন্তু অথার বলেনি, কিন্তু এ নিজের ভাষায় লিখতে গিয়ে এই ইমপ্রপার অ্যাডজেক্টিভ একটা ইউজ করে ফেলেছে। ঠিক আছে, আচ্ছা, কন্টিনিউইটি অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে, কন্টিনিউইটি অফ ডেভেলপমেন্ট অতটা আমি ইয়ে করলাম না। তারপরে কমা দিয়েছে, ঠিক আছে, আমি কমাটাও অ্যাকসেপ্ট করে নিলাম। ওরিয়েন্ট, আচ্ছা, ওরিয়েন্টটা কিন্তু কারেক্টলি লিখেছে, সে ওরিয়েন্টটা ছোট হাতের ও লেখেনি, সে বড় হাতের ও লিখেছে, একদম কারেক্ট লিখেছে। ঠিক আছে, এখানেও দেখো সেন্টেন্সের মাঝখানে বড় হাতের ওই কিন্তু লেখা আছে, এই পার্ট মানে সে পাংচুয়েশন বা ইয়ের পার্টটিতে কিন্তু ঠিক করেছে। ওরিয়েন্ট স্ট্যান্ডস ফার অ্যাওয়ে ফ্রম এনি কাইন্ড অফ প্রগ্রেস। ঠিক আছে, এই যে এনি কাইন্ড অফ প্রগ্রেস, এনি কাইন্ডটা কিন্তু সে এলিমিনেট করতে পারত, এখানে কিন্তু প্রগ্রেসের এগেনস্টে লেখা আছে, মানে আনচেঞ্জ লেখা আছে, মানে ওরিয়েন্টটা আনচেঞ্জড, মানে সেখানে কোনো প্রগ্রেস বা কিছু হয়নি। সো সে এনি কাইন্ড অফ প্রগ্রেস না লিখে অ্যাওয়ে ফ্রম প্রগ্রেস লিখলেই পারফেক্ট হতো। ওরিয়েন্ট ওয়ার্ল্ড প্রিজার্ভস দ্য এসেন্স অফ প্রিজার্ভস, ঠিক আছে, প্রিজার্ভস কথাটি সে লিখেছে, এইটা কিন্তু সে অনেকটা সঠিক লিখেছে। হ্যাঁ, কারণ বলছি আমি যে এইখানে কখনো মানে ওরিয়েন্টালিজমটা, ঠিক আছে, আনচেঞ্জিং এখানে বলেছে, মানে অনেক সময় প্রিজার্ভসও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মানে অতটা অসুবিধার কিছু নেই। দ্য এসেন্স অফ এসেন্স অফ না লিখলেই পারতো। ওরিয়েন্টাল ওয়ার্ল্ড প্রিজার্ভস প্রিমিটিভনেস অফ দ্য 18th সেঞ্চুরি, ঠিক আছে, টিল নাও অ্যাজ এ স্ট্যাগনেন্ট অ্যান্ড টাইমলেস প্লেস। ঠিক আছে, ঠিক আছে, এই অবধি কিন্তু ঠিক আছে, 18th সেঞ্চুরি ফেঞ্চুরি লিখেছে, এই অবধি কিন্তু ঠিক আছে। বাট এই 12th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরিতে কোনো চেঞ্জ হয়নি। দিস ইজ মোর অফ এ মেটাফর। হ্যাঁ, মানে আনচেঞ্জিং কথাটার এক্সাম্পল বোঝাতে গিয়ে এইটা বলেছে। ঠিক আছে, সো এক্সাম্পল পার্টগুলো যত বাইরে রাখা যায় তত ভালো। ঠিক আছে, সো মোর আর লেস তার কিন্তু থিমটা সে ধরতে পেরেছিল, কিন্তু এই কটা এরার কিন্তু তার মধ্যে চলে এসছে প্রেসির মধ্যে। তার ফলে কিন্তু তার দেখা যাচ্ছে হেডিং টাইটেল দেয়নি, কাউন্ট দি ওয়ার্ড দেয়নি, ওন ওপিনিয়ন করে লিখে ফেলেছে। ঠিক আছে, আননেসেসারি অ্যাডজেক্টিভ দু এক জায়গায় ইউজ করে ফেলেছে, সেন্ট্রাল থিম সে ঠিক রেখেছিল, মোরাললেস এদিক ওদিক হয়নি। ঠিক আছে, আচ্ছা, সে টেন্সে ভুল করেছে, এই পার্টটায় গ্রামেটিক্যালি টেন্সে ভুল আছে, মোর অরলেস এই পার্টটা, এই প্রেসিটা চেক করতে গিয়ে মোর অরলেস তোমরা একটু ক্লিয়ার হলে যে এক্সামিনার কি প্রেসিকে দেখে, প্রত্যেককে জিজ্ঞেস করছি, এক্সামিনার কিভাবে একটা প্রেসিকে দেখে মোর অরলেস বুঝতে পারলে? আচ্ছা, আই এম ওপেনিং দ্য হাউস ফর এনি কোশ্চেন্স, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে কারোর করতে পারো। ওকে, সো কোনো প্রশ্ন নেই এখন। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, হোপফুলি তোমরা প্রেসি রাইটিংটা বুঝতে পেরেছো।
থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।